আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম বলেন প্রধান উপদেষ্টা। গড়বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার মাইলফলক। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। সংবিধান পরিবর্তনের দাবি জাতীয় ঐকমত্য লক্ষ্য জানালেন আলী রিয়াদ। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, চর্চা করতে হয় বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান। দেশের পূর্ব সীমান্ত দেখা দিয়েছে আরাকান আর্মির ভয়। প্রায়ই ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। পুঁতে রাখা মাইনে হত অনেকেই। কুষ্টিয়ায় বন্ধের সাইনবোর্ড ঝুলিয়ে চলছে শতাধিক অবৈধ ইটভাটা। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। স্টার সানডে উপলক্ষে 2 দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। ইউক্রেনকেও বিরত থাকার আহ্বান, উস্কানি দিলে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। সিলেটের নতুন বাংলাদেশ দেখার প্রত্যয় শান্ত, লড়তে প্রস্তুত জিম্বাবুয়ে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এই কথা বলেন তিনি। জানান, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচি পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারুন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। এ সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা জানান তারা। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়ে প্রশ্ন তুলে গণভোটের দাবি জানিয়েছে এনসিপি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে 70 নম্বর অনুচ্ছেদ সংস্কারে বিশেষ জোর দেয় দলটি। কোনো ব্যক্তির পরিবর্তন নয়। এদিন বিকেল 4:45টায় বৈঠক মুলতবি হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতির নামে ক্ষমতাসীন দল নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত বলে মনে করে এনসিপি, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও দিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার লক্ষ্য ঐকমত্য কমিশনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এর চর্চা করতে হয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত, চীন, আমেরিকা নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই দেশের জনগণই। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তাই কিছু সংস্কার হাতে নেওয়া হয়েছে যেখানে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংকিং সেক্টর। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা। বক্তারা বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Government, they have to understand that what is the future need of this country. The future need of this country is to focus on the right direction of transforming the youth generation. অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তবে ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। We are trying to reform some of the sectors. Basically, the banking sector. You must have seen the Bangladesh Bank has taken some steps to reorganize the bank, changing the chairman, and from the Ministry of Finance, we have changed the bank directors in the state-owned banks. আর বিএনপি মহাসচিব বলেন, ভারত, চীন, আমেরিকা এসে দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, তার চর্চা করতে হবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আর টেলিভিশন টকশো দেখে জনগণ হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে নানা সুপারিশ করেছে তারা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এসব সুপারিশ বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সুপারিশমালা তুলে ধরেন শিরিন পারভীন হক। সব সেবা প্রতিষ্ঠানকে নারী বান্ধব করার দাবি জানিয়ে তিনি বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূলের নারীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সেখানে নারীর অধিকার, সহিংসতা মুক্ত সমাজ, নারী শ্রমিকের অধিকার, সুস্বাস্থ্য নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে। ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করার কথা জানিয়ে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা ছাড়া অন্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রোববার সারা দেশে মহা সমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে এবার সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তারা। শনিবার রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে সমাবেশের ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মাকদুরা মিতি রিপোর্ট।
ছয় দফা দাবি আদায়ে ও কুমিল্লার কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকাল 11:30টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির নাম দিয়েছেন রাইজ ইন রেড। মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার, দুয়ের যদি একটা হয় ডিপ্লোমারা যাবে কই? কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, এমন স্লোগান দেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগ যাতে না হয় সেই দিকটি মাথায় রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানান তারা। রাজপথে যারা নেমেছে তারা কখনো বিফল হয়ে বাড়িতে ফিরেনি। আমরা অবশ্যই সফল হয়ে বাড়িতে ফিরবো এবং ক্লাসরুমে ফিরে যাব। আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। তো আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসন বা উপরমহল আমাদের এই দাবি না মেনে নেয়। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। আমাদের আজকের কর্মসূচিতে রাইজ ইন রেড, অর্থাৎ হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটের মেন ফটকটা আছে, মেন ফটকটা আমরা লাল কাপড় দিয়ে ঢেকে দিব এবং জনদুর্ভোগ যাতে সৃষ্টি হয় তার কারণে আমরা রাস্তার সাইড দিয়ে লিফলেট নিয়ে আমরা মানববন্ধনে করেছি। ঢাকা ছাড়াও গাজীপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার দুপুরে 6 দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বিবাদের জেরে ছুরিকাঘাতে একই বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের মামা বাদী হয়ে বনানী থানায় মামলা করেছে। নিহত পারভেজকে নিজেদের কর্মী দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বলছে সিসি ফুটেজ দেখে প্রকৃত দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। মোহাম্মদ কামরুজ্জামানের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। বাসার উদ্দেশ্যে রওনা হয় তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্টিডের সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। এখানে ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল, আর ভিকটিম হয়েছে টেক্সটাইল স্টুডেন্টের। ওই 3 জন স্টুডেন্টই আসলে মানে হয়তো কিছু বহিরাগতর হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটিয়েছে। জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিএসসি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কয়েকজনের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের। আমরা জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বেশ কয়েকজন উপস্থিত ছিল এবং তারা সবাই মিলে পরবর্তীতে পারভেজকে একা পেয়ে সেখানে উপর্যুপুরি হামলা করে। শুধু তাই নয়, আমরা জেনেছি পাশে যে বস্তির কিছু ছেলেপেলেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বনানী থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন নিহত পারভেজের মামারা। আমার বাগিনাকে যারা এই হত্যাকাণ্ডে জড়িত হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা দাবি করছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য এবং আমাদের সিনিয়র সাদের কনসাল্ট, আমাদের ডিবি, আরও অনেক সংস্থা আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বিএনপির 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে ছত্রাজিতপুর বাজারে ইউনিয়ন বিএনপি সভাপতি মিন্টুর ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে 5 থেকে 7 ব্যক্তি মোটরসাইকেল রাখলে রাসেলের সাথে এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে চলে যায় তারা। কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র নিয়ে তারা এসে
3টি ককটেল বিস্ফোরণ ও 3টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লে মিন্টুর সমর্থকরা ধাওয়া করে তাড়িয়ে দেয় তাদের। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে যানজট সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওর বাবার নামে আমি বলতে পারবো না, এবং সাহেব এরা বেশি শক্তিটা এখানে আমার বাড়িতে হয়তো 20-25 জনের একটা টিম আসে আপনার আমার বাড়িতে দরজা ভেঙে টেঙে অনেক কিছু করছে, এবং 3টা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল এগুলো দেখলেন হয়তো খুব খারাপ অবস্থা। অনেক লোকজন নিয়ে এসছে, হাতে এসা কাপড় মানে যে যা পেরেছে বম ফুটালছে। মিন্টু মোড়লের ওখানে গাড়ি ছিল, গাড়িটা সরাইতে যে আমার এই যে এখানে পোক খেয়েছে, হাতে এখানে লেগেছে। এক সময়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাসাকা আতঙ্ক থাকলেও এখন তা নেই। তবে সম্প্রতি সীমান্ত জুড়ে দেখা দিয়েছে আরাকান আর্মির ভয়। গত 6 মাসে তাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের শিকার হয়েছে বহু বাংলাদেশি। নদীপথে, জেলে ও পাহাড়ি পথে নানা কারণে বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে আরাকানের এই বিদ্রোহী গোষ্ঠীটি। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্তের জনসাধারণের মাঝে। প্রশ্ন উঠছে, কেন তারা বাংলাদেশি নাগরিকদের ধরে নিচ্ছে? সরজমিন ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। অনবরত কান্নায় গলা স্বর নিচু হয়ে এসেছে এই করুণাহাজারি একজন মায়ের। নিজেদের বাগান পাহারার সময় ছেলে মফিজুর রহমানকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 10 দিন পার হলেও ছেলেকে ফেরত না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। আহাজারি করে কেবলই ছেলেকে ফিরে পাওয়ার আকুতি তার। এই দুনিয়া কিছু না তার বাবা যদি ধরা আনে দিতার আল্লাহর কার হোদার গেল 10 এপ্রিল বাংলাদেশি নাগরিক মফিজুরকে একদল কাঠুরিয়ার সামনেই ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। বর্তমানে তার পরিবার সহ এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের লোকজন দফায় দফায় যোগাযোগ করেও ফেরত আনতে পারেনি তাকে। স্বামী হাজবেন্ড ওখানে বাবার ওইটা নিয়ে চাকরি করতেন বাগানে, তারপরে ওখান থেকে আরাকান বাহিনী এসে ধরে নিয়ে গেছে। অপহৃত যুবক মফিজুর কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় বলে জানান স্থানীয়রা। বাগানের মধ্যে রান্টর মধ্যে ঘুরতেছে, এখানে ও ঘোরার টাইমে ওই যে আরাকান বানি কি বানি মায়ের মারার এরা লাগ পাইছে, লাগ পাওয়ার পরে দড়ি ফেলাইছে, তারে নিয়ে গেছে। এখন আমরা তার খোঁজখবরও পাইতেছি না। এদিকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসন অবহিত করলেও লিখিত কোনো আবেদন পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে। জানিয়ে দিয়েছে আমাদের যে চাঞ্চল্যকর রিপোর্ট আছে, আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, ওটা ওভাবে আছে। এখন পরিবারের পক্ষ থেকে তো আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে বা থানায় কোনোভাবে কোথাও জানায়নি। নেগোসিয়েশন কিভাবে করছেন সেটা আপনাদের ব্যাপার, বাট আমি অফিসিয়ালি না জানালে আমি আপনাদেরকে ওভাবে অফিসিয়ালি হেল্প কিছু করতে পারবো। সীমান্তে আরাকান আর্মির আতঙ্ক থেকে জনসাধারণকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় শুধুমাত্র কাগজ কলমেই বন্ধ অবৈধ শতাধিক ইটভাটার কার্যক্রম। ভাটা মালিকেরা মানছেন না প্রশাসনের কোনো নির্দেশনা। বন্ধের সাইনবোর্ড ঝুললেও চলছে ভাটা। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটিও। অবৈধ ভাটা মালিকদের এমন দৌড়াতে অসহায় প্রশাসন। তবে তারা বলছেন, নির্দেশনা অমান্য করে যারা ভাটার কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার KNB ইটভাটা কার্যক্রম দেখে বোঝার উপায় নেই যে ভাটাটি অবৈধ চিহ্নিত করে আদালতের নির্দেশে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। বন্ধের সাইনবোর্ড ঝোলানো থাকলেও প্রকাশ্যই চলছে ভাটাটির ইট পোড়ানোর কার্যক্রম। প্রশাসন বন্ধ করে দিয়েছিল, পরে আমরা ইটি করি চলাচ্ছি। সরকারের তরফ থেকে নোটিশ দিয়ে গেছে,
কিন্তু তাও আমরা এই 10-12 দিন একটু আমার যেই ক্লোজ করতে একটু সময় লাগে। শুধু এটিই নয়, জেলার অধিকাংশ অবৈধ ইটভাটাগুলোর চিত্রই একই রকম। বন্ধের সাইনবোর্ড ঝুললেও প্রকাশ্যেই চলছে কার্যক্রম। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষিজমির মাটিও। ফলে প্রশাসনের অবৈধ ইটভাটা বন্ধের সিদ্ধান্ত সাইনবোর্ডেই সীমাবদ্ধ। মালিক কিভাবে চালাচ্ছে সে মালিক জানে, আমরা তো জানি না। আমাদের ডাকেছে, আমরা কর্মতে আইছি। কেউ কি চায় যে হচ্ছে নিজের ক্যাশ দিয়ে ব্যবসা করি, মনে করেন যে এরকম ঝামেলা বা এগুলা করা। পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা বলছেন, অবৈধ ইটভাটা বন্ধে শুধু সাইনবোর্ড ঝুলিয়ে দায় সারলেই হবে না, করতে হবে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থাও। বিকল্প যেটা সেটা তৈরি না করে যদি এই ইটভাটা চালানো হয় তাহলে পরে তো এরকম অনিয়মের দেখাই যাবে। ভেতরে ভেতরে তারা ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা তো খুবই দুঃখজনক। অতএব এই বিষয়গুলো মনিটরিং করারও একটা ব্যবস্থা থাকা দরকার। তবে জেলা প্রশাসক বলছেন, নির্দেশনা অমান্য করে যারা ভাটার কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে আমরা দ্রুত ফিল্ডে পাঠিয়ে আমরা খোঁজ খবর নিব। যদি এরকম দেখি তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যতটুকু আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ইটভাটা রয়েছে 209টি, যার মধ্যে 194টি অবৈধ। প্রশাসনের নির্দেশনার পরও কিভাবে চলছে অবৈধ এসব ইটভাটা তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।